শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটিতে আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে। আর আমরা শুরুতেই আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তন। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই পুরো অধ্যায়টি থেকে যে কাজ এবং প্রশ্নগুলো করা হয়েছে, একে একে এই প্রতিটি প্রশ্ন এবং কাজের সমাধান দেখিয়ে দিব। তো তোমাদেরকে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখে নিতে হবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা শুরুতে এই অধ্যায়টির প্রথম পাঠ থেকে আলোচনা করব। এখানেই প্রথম পাঠের বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তন ও আর্থসামাজিক প্রভাব। এখানে নিচে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি। আমরা এই প্রথম ছবিটিতে অন্ধকারাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকানোর দৃশ্য দেখতে পাচ্ছি, যেটি সাধারণত ঝড় বৃষ্টির পূর্বে দেখা যায়। আর এই দ্বিতীয় ছবিটিতে সুপেয় পানির সংকটকে তুলে ধরা হয়েছে। মূলত বন্যা পরবর্তী সময়ে এমনটা দেখা যায়, যখন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় এবং সুপেয় পানির সংকট দেখা দেয়। এরপর লক্ষ্য করো, আমরা এই তৃতীয় ছবিটিতে খরার চিত্র দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাঠঘাট ফেটে চৌচির হয়ে আছে। আর সবশেষে এই চতুর্থ ছবিটিতে আমরা একটি বন্যার দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে রাস্তাঘাট সব পানিতে ডুবে আছে। এখন এই ছবিগুলোর আলোকে আমাদেরকে কয়ের কাজটিতে বলা হয়েছে, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে তা লিখো। তার মানে আমাদেরকে উপরের 4টি ছবির কোন ছবিটিতে কি ঘটছে আমাদেরকে তা এই ছকটির মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে একটি ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কোন ছবিটিতে কি ঘটছে। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে তা নিচের ছকে দেওয়া হলো। আমরা প্রথমেই দেখে নেই প্রথম ছবিতে কি ঘটছে। ছবি 1-এ দেখা যাচ্ছে আকাশে ঘন মেঘ জমেছে এবং বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। এটি প্রতিকূল আবহাওয়ার একটি রূপ, যা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় বা বজ্রঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেয়। এখন আমরা দ্বিতীয় ছবিতে কি ঘটছে তা দেখে নিই। ছবি 2-এ দেখা যাচ্ছে অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে আছে, সম্ভবত পানীয় জল সংগ্রহ করছে বা কোনো কারণে ভিড় করছে। এটি বন্যার পরবর্তী সময়ে সুপেয় পানির সংকট অথবা পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতির ইঙ্গিত দেয়। আর 3 নং ছবিতে দেখা যাচ্ছে মাটি ফেটে চৌচির হয়ে গেছে এবং একজন ব্যক্তি শুষ্ক জমিতে দাঁড়িয়ে আছে। এটি অনাবৃষ্টি বা খরার চিত্র, যা জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত কমে যাওয়া বা তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সৃষ্টি হয়। এখন চলো আমরা সবশেষ দেখে নেই 4 নং ছবিটিতে কি ঘটছে। 4 নং ছবিতে দেখা যাচ্ছে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং মানুষ রিকশায় বা হেঁটে চলাচল করছে। এটি মূলত ভারী বৃষ্টিপাত বা বন্যার চিত্র হতে পারে, যা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অতিরিক্ত বৃষ্টিপাতের একটি সাধারণ প্রভাব। তো আমরা কিন্তু এই 4টি ছবিতে কি কি ঘটছে তা দেখে নিলাম। তো তোমরা খাতায় ছক তৈরি করে উত্তরগুলো লিখে নিবে। এখন আমরা জানব আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে। মনে করো আগামীকাল সকালবেলা আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে, বায়ু শান্ত থাকবে, দুপুরবেলা আকাশ মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টি হতে পারে। এখন এটি হচ্ছে আগামী দিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র। কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। তো শিক্ষার্থীরা, আবহাওয়া কাকে বলে তোমরা এখান থেকে শিখে নিবে। কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকেই মূলত আবহাওয়া বলা হয়। এখন আমরা জলবায়ু সম্পর্কে জানব। সাধারণত একটি অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ুর হিসাব করা হয়। যেমন দীর্ঘদিনের আবহাওয়ার চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশে জুন জুলাই মাসে বৃষ্টি হয় ও বাতাসের আর্দ্রতা বেশি থাকে, আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত পড়ে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। এটিই মূলত জলবায়ুর চিত্র। কোন স্থানের দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে।
তো শিক্ষার্থীরা এখান থেকে তোমরা শিখে নিবে জলবায়ু কাকে বলা হয়। কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে। তো শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম আবহাওয়া কাকে বলা হয় এবং জলবায়ু কাকে বলা হয়। আশা করি তোমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে বুঝতে পেরেছো। বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট কারণে জলবায়ুর এই পরিবর্তন দ্রুত হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইটভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর দুই মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের মতো দুর্যোগ। আর যার ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকার কৃষিজমির। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। জলবায়ুর পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কাও বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে, আর খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে এবং সুপেয় পানির অভাব দেখা দিতে পারে। শিক্ষার্থীরা, সুপেয় পানি বলতে মূলত নিরাপদ পানিকেই বোঝানো হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যাগুলো সম্পর্কে জানতে পারলাম। এখন ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ড ম্যাপটি সম্পন্ন করো। আমাদেরকে মূলত এই ছকটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণগুলো উল্লেখ করতে হবে। আমরা কিন্তু ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের বেশ কিছু কারণ সম্পর্কে জানতে পেরেছি। এখন আমাদেরকে এই খালি ঘরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণগুলো উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে জলবায়ু পরিবর্তনের কারণ দিয়ে এই ছকটির সমাধান দেখিয়ে দিচ্ছি। আমি এখানে জলবায়ু পরিবর্তনের প্রথম কারণ হিসেবে দিয়েছি শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া। এরপর জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি কারণ হচ্ছে এসি ও ফ্রিজের ব্যবহার, কারণ এই এসি এবং ফ্রিজ থেকে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়। আর এই গ্রিনহাউস গ্যাস কিন্তু জলবায়ু পরিবর্তনের পেছনে বড় অবদান রাখে। এরপর জলবায়ু পরিবর্তনের আরও একটি কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কারণ এই জীবাশ্ম জ্বালানি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয়। আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইড জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে। এরপর প্লাস্টিক ও রাসায়নিক দূষণ জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি কারণ। গাছপালা কেটে ফেলাও জলবায়ু পরিবর্তনের কারণ। আর জলবায়ু পরিবর্তনের সবশেষ কারণ হিসেবে আমি এখানে দিয়েছি শিল্পায়ন ও নগরায়ন। এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে গয়ের কাজটিতে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা তৈরি করো। আমরা কিন্তু উপরের এই পাঠে পড়েছি জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে। যেমন আমরা এখানে পড়েছি জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মেরু অঞ্চলের বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এরকম আরও কয়েকটি কারণ আমাদেরকে এখানে লিখতে হবে। আমাদেরকে এখানে লিখতে হবে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতোমধ্যেই দেখেছি জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে। এখন আমাদেরকে এখানে আরও 4টি প্রভাব লিখতে হবে। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির সমাধান দেখিয়ে দিচ্ছি। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে। জলবায়ু পরিবর্তনের ফলে সুপেয় পানির অভাব হয়। এছাড়াও কৃষি জমির ক্ষতি হয়, খাদ্য উৎপাদন কমে যায় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। তো জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তা কিন্তু আমরা দেখে নিলাম। এখন চলো আমরা এই পাঠের সবশেষ ঘয়ের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লেখো। তো শিক্ষার্থীরা, এখানে মূলত আমাদেরকে জলবায়ু পরিবর্তনের ফলে আর্থসামাজিক প্রভাবগুলো লিখতে হবে।
তো চলো আমরা জলবায়ু পরিবর্তনের ফলে আর্থসামাজিক প্রভাবগুলো দেখে নিই। জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো হলো, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্যের অভাব দেখা দেয়, কাজের সুযোগ কমে যায়, মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে এবং মানুষ শহরমুখী হয়ে যায় বা অন্য জায়গায় চলে যায়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় এবং মহামারী হতে পারে। তো আমরা জলবায়ু পরিবর্তনের ফলে আর্থসামাজিক প্রভাবগুলো দেখে নিলাম। তো শিক্ষার্থীরা, আমরা পার্ট 1-এর সকল কাজগুলোর সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা পার্ট 2-তে চলে যাই। দ্বিতীয় পাঠের বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে দ্বিতীয় পাঠের সকল কাজগুলোর সমাধান দেখিয়ে দিব, তাই ভিডিওটি না টেনে পুরো ক্লাসটি দেখার চেষ্টা করো। এখানে পার্ট 2 থেকে প্রথমেই কয়ের কাজটিতে বলা হয়েছে, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করো এবং ডান পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লেখো। তো এখানে আমাদেরকে নিচে 4টি ছবি দেওয়া হয়েছে, আর প্রতিটি ছবির পাশের ঘরে 3টি করে প্রশ্ন করা হয়েছে। আর এখানে এই 4টি ছবির ক্ষেত্রেই কিন্তু একই প্রশ্নগুলো করা হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে, এখানে কি কাজ করা হচ্ছে, কেন এই কাজটি করা হচ্ছে এবং এই কাজটি কিভাবে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। আমরা এখানে প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি 2 জন ব্যক্তি গাছ লাগাচ্ছেন, আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটি কারখানা থেকে বর্জ্য অপসারণ করা হচ্ছে। এরপর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি কংক্রিটের ব্লক তৈরি করা হচ্ছে। আর আমরা সবশেষে 4 নং ছবিটিতে দেখতে পাচ্ছি সৌরবিদ্যুৎ প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এখন চলো আমরা এই ছবিগুলোর আলোকে প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। আমরা শুরুতেই দেখে নেই এই প্রথম ছবিটিতে কি কাজ করা হচ্ছে। উত্তরটি হলো, উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বা অন্যান্য চারাগাছ লাগানো হচ্ছে এবং বনায়ন করা হচ্ছে। আর ছবিটির আলোকে দ্বিতীয় প্রশ্নটি হলো, কেন কাজটি করা হচ্ছে। নদী ভাঙন রোধ, মাটির ক্ষয়রোধ, প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে এবং পরিবেশ সংরক্ষণে এই কাজটি করা হচ্ছে। আর ছবিটির আলোকে তৃতীয় প্রশ্নটি হলো, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। উত্তরটি হলো, গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং তা সংরক্ষণ করে, যা বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সাহায্য করে। এটি উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক ঢাল হিসেবেও কাজ করে, যা জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলায় সহায়ক। এখন চলো আমরা এই দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে প্রশ্ন 3টির উত্তর দেখে নিই। এখানে এই ছবিটিতে শিল্প কারখানার বর্জ্য বা পয় নিষ্কাশন বর্জ্য পরিশোধন করা হচ্ছে। এখন এই কাজটি কেন করা হচ্ছে। বর্জ্য সরাসরি পরিবেশে মিশে গেলে নদী, খাল বা মাটির মারাত্মক দূষণ ঘটায়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই দূষণ রোধ করতে এই বর্জ্য পরিশোধন করা হচ্ছে। এখন এই কাজটি কিভাবে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। বর্জ্য সঠিকভাবে পরিশোধনের ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও রোগ সৃষ্টিকারী জীবাণু পরিবেশে ছড়াতে পারে না। এটি জলজ বাস্তুতন্ত্রের উপর চাপ কমায় এবং পরিবেশের গুণমান উন্নত করে, যা পরোক্ষভাবে জলবায়ু স্থিতিশীলতায় সাহায্য করে। এখন চলো আমরা 3 নং ছবির ক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক বা ইট তৈরি করা হচ্ছে। পরবর্তী প্রশ্নটি হলো, কেন কাজটি করা হচ্ছে। সনাতন পদ্ধতিতে ইটভাটাগুলোতে প্রচুর পরিমাণে জ্বালানি কাঠ ও কয়লা পোড়ানো হয়, যা মূলত বায়ু দূষণ করে এবং গ্রিনহাউস গ্যাস নির্গত করে। আর এর বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্লক তৈরি করা হচ্ছে। এখন এই কাজটি কিভাবে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। কংক্রিট ব্লক উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেক কম এবং এটি উর্বর টপসয়েল ব্যবহার করে না, যা পরিবেশের ক্ষতি কমায়। ফলে ক্ষতিকর কার্বন নিঃসরণ হ্রাস পায় এবং জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে। এখন চলো আমরা দেখে নেই এই সবশেষ ছবিটিতে কি রয়েছে। এখানে সৌর প্যানেল ব্যবহার করে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পরবর্তী প্রশ্নটি হলো, কেন কাজটি করা হচ্ছে। ডিজেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই কাজটি করা হচ্ছে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে।
সৌরশক্তি একটি নবায়নযোগ্য এবং পরিচ্ছন্ন শক্তির উৎস। এটি ব্যবহারে কোনো জীবাশ্ম জ্বালানি পোড়াতে হয় না, ফলে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয় না, যা জলবায়ু পরিবর্তন রোধে সরাসরি সহায়তা করে। তো শিক্ষার্থীরা, আমরা 4টি ছবির ক্ষেত্রে 3টি করে প্রশ্নের উত্তর দেখে নিলাম। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় নোট করে নিবে। এখন চলো আমরা পরবর্তী ক্ষয়ের কাজটি দেখে নিই। এখানে এই ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কি তা ডান পাশের খালি ঘরে লিখি। এখানে প্রথম ঘরে বলা হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার কম হয়। শিক্ষার্থীরা, তার মানে আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে আমাদের করণীয় কি। আর দ্বিতীয় ঘরে রয়েছে দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি, যেমন ডিজেল, পেট্রোল, অকটেন এবং গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এতে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জলবায়ুর পরিবর্তন ঘটায়। এখন আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, অর্থাৎ আমরা এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কিভাবে কমাতে পারি। এরপর রয়েছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, অর্থাৎ আমরা পরিবেশ বান্ধব পণ্য কিভাবে ব্যবহার করতে পারি। এরপর পরবর্তী ঘরে বলা হয়েছে স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বর্জ্য থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। এই শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব, এবং এই শক্তি জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি। আর সবশেষে এই ঘরে বলা হয়েছে বনভূমি ধ্বংস, কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় এবং বায়ুর তাপমাত্রাও বেড়ে যায়। এখন আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই এই 5টি ক্ষেত্রে আমাদের করণীয়গুলো কি। প্রথম ঘরে ছিল বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার এবং অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার কম হয়। আমাদেরকে বলা হয়েছিল এই বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে আমাদের করণীয় কি। এক্ষেত্রে আমাদের করণীয় হলো অপ্রয়োজনে বাতি বা ফ্যান জ্বালিয়ে রাখবো না। এরপর অপ্রয়োজনে রেফ্রিজারেটর বা এসি চালিয়ে রাখবো না। এরপর দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করব। এরপর সাধারণ বাল্বের পরিবর্তে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহার করব। এরপর ছিল দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি, যেমন ডিজেল, পেট্রোল, অকটেন এবং গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জলবায়ুর পরিবর্তন ঘটায়। এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো দৈনন্দিন জীবনে ডিজেল, পেট্রোল, অকটেন এগুলোর মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। এরপর পরিবহনের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হতে হবে। আর স্বল্প দূরত্বে হাঁটা বা সাইকেল ব্যবহার করার অভ্যাস করব। আর বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরশক্তি বা বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি শক্তির উৎসগুলো ব্যবহারে গুরুত্ব দিব। এরপর প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ বর্জন করব। বাজার করার সময় প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটজাত বা কাপড়ের ব্যাগ ব্যবহার করব। এরপর যেখানে সেখানে প্লাস্টিকের বোতল বা প্যাকেট ফেলব না। বেশি করে গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব। প্লাস্টিক পণ্য রিসাইকেল করতে উৎসাহিত করব। এরপর স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বর্জ্য থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। এই শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব। আর এই শক্তি জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে।
এক্ষেত্রে আমাদের করণীয় হলো আমরা আমাদের বাড়ির ছাদে বা স্কুলে সোলার প্যানেল লাগিয়ে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। এরপর গরু ছাগলের গোবর বা পচনশীল ময়লা ফেলে না দিয়ে তা থেকে বায়োগ্যাস তৈরি করে রান্নার কাজে ব্যবহার করতে পারি। এরপর কলকারখানা বা বড় কাজে কয়লা বা তেলের বদলে বাতাস বা পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উপর গুরুত্ব দিতে হবে। আর সবশেষে রয়েছে বনভূমি ধ্বংস কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় এবং বায়ুর তাপমাত্রাও বেড়ে যায়। এক্ষেত্রে করণীয় হলো বাড়ির চারপাশে এবং স্কুলের খোলা জায়গায় আমরা ফলজ ও বনজ গাছ লাগাবো, অকারণে গাছ কাটবো না এবং অন্য কেউ কাটতে চাইলে তাদেরকে বারণ করব। এরপর বনের গাছপালা ও পশু পাখির কোনো ক্ষতি করব না এবং বনায়ন কর্মসূচি বা গাছ লাগানো অভিযানে অংশ নিব আর বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করব। এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তাতে টিকচিহ্ন দেই, আর যেসব বিবৃতিগুলোর সাথে আমি একমত নই তা কারণসহ লিখি। তো শিক্ষার্থীরা এখানে এই ছকটির প্রথম ঘরে বেশ কিছু বিবৃতি রয়েছে। যেমন এখানে প্রথম বিবৃতিটি হলো জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। এখন আমি যদি এই বিবৃতির সাথে একমত হই তাহলে এই ঘরে একটি টিকচিহ্ন দিব। এরপর আমি এই বিবৃতির সাথে কেন একমত সেই কারণটি উল্লেখ করব এবং যদি আমি কোনো বিবৃতির সাথে একমত না হই সেক্ষেত্রে আমি কেন একমত নই সেই কারণটিও উল্লেখ করব। তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই গয়ের কাজটিরও সমাধান দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম বিবৃতিটি হলো জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু ইতোমধ্যেই জেনেছি যে জলবায়ু পরিবর্তন রোধে গাছপালা বিশেষ ভূমিকা পালন করে। তার মানে আমরা এই বিবৃতিটির সাথে একমত। আর একমত হওয়ার কারণটি হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে গাছ লাগানো একটি কার্যকর উপায়। এরপর দ্বিতীয় বিবৃতিটি হচ্ছে বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। শিক্ষার্থীরা বনাঞ্চল ধ্বংস এবং অপরিকল্পিত নগরায়ন কিন্তু পরিবেশ সংরক্ষণে কখনোই ভূমিকা রাখে না, তাই আমরা এই বিবৃতিটির সাথে একমত নই। আর একমত না হওয়ার কারণ হচ্ছে বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে না। এরপর রয়েছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পরিবেশ বান্ধব। শিক্ষার্থীরা আমরা কিন্তু বারবার পড়েছি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পরিবেশ বান্ধব, তাই আমরা এই বিবৃতিটির সাথে একমত। আর একমত হওয়ার কারণ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এরপর রয়েছে মোটর গাড়ি ব্যবহার না করে সম্ভব হলে হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস করতে হবে। আমরা এই বিবৃতিটির ক্ষেত্রেও একমত। আর কারণ হচ্ছে হাঁটা বা সাইকেল চালানো পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের জন্যও ভালো। এরপর রয়েছে জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহার বৃদ্ধি করতে হবে। আমরা এই বিবৃতির ক্ষেত্রে একমত নই। জ্বালানির জন্য কাঠ ও কয়লার বেশি ব্যবহার বৈশ্বিক উষ্ণায়নের কারণ। এরপর পাহাড় কাটা এবং ফসলি জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা এই বিবৃতির সাথে একমত। কারণ পাহাড় কাটা এবং ফসলি জমির মাটি কাটা পরিবেশের জন্য ক্ষতিকর, তাই এটি বন্ধ করতে হবে। এরপর জলাধার সংরক্ষণ না করে পুকুর, খালবিল, নদী নালা এবং হাওর ইত্যাদি ভরাট করে কোনো কাজ করতে হবে। আমরা এই বিবৃতির ক্ষেত্রে একমত নই। কারণ জলাধার যেমন পুকুর, খালবিল, নদী নালা ইত্যাদি ভরাট করা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। আর সবশেষে রয়েছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য পচে না এবং নষ্ট হয় না বলে বেশি ব্যবহার করা উচিত। শিক্ষার্থীরা আমরা কিন্তু এই বিবৃতির ক্ষেত্রেও একমত নই। কারণ প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য সহজে পচে না এবং পরিবেশের দীর্ঘস্থায়ী ক্ষতি করে। শিক্ষার্থীরা এখন চলো আমরা এই অধ্যায়টি থেকে সবশেষ যে কাজটি দেওয়া হয়েছে এই ঘয়ের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় লিখি। তার মানে আমাদেরকে এই নিচের খালি ঘরে লিখতে হবে নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে এবং পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয়গুলো কি কি। তো চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই।
নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয়গুলো নিচে দেওয়া হলো। প্রথমটি হলো আমাদের আশেপাশে বেশি করে গাছ লাগাতে হবে। এরপর গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার কমিয়ে ফেলতে হবে। পলিথিনের পরিবর্তে পাটের বা কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে। এরপর পুকুর, খালবিল, নদী নালার মতো প্রাকৃতিক জলাধারগুলো ভরাট করা বন্ধ করতে হবে। বাড়ির এবং আশপাশের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় রোধ করতে হবে। অপ্রয়োজনে বাতি ও ফ্যান বন্ধ রাখতে হবে। আর সবশেষ, পরিবেশ সংরক্ষণে অন্যদের সচেতন করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তো জলবায়ু পরিবর্তন রোধ এবং পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয়গুলো দেখে নিলাম। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই একটি ক্লাসের মাধ্যমেই এই অধ্যায়টি থেকে যে সকল কাজগুলো দেওয়া হয়েছে এই প্রতিটি কাজ এবং প্রশ্নগুলোর সমাধান দেখে ফেললাম। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়টির অনুশীলনীমূলক কাজগুলো দেখে নিব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।